সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দশম শ্রেণীর গণিত নিয়ে চলে এসেছি। কোষে দেখি 1.1 এর 6 এর 2 নাম্বার। কি বলেছে 6 এর 2 নাম্বারটা? এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। এই অঙ্কগুলো আমাদের মাধ্যমিকে থাকে। কিরকম করে থাকে এই টাইপের অঙ্কগুলো? আমাদের হচ্ছে এক্সট্রা 4 নাম্বারের প্রশ্ন হিসাবে একটা থাকে, দুটা থাকে, তার মধ্যে একটা করতে হয়। যদি আমরা বইয়ের অঙ্কগুলোই প্র্যাকটিস করি তাহলে কিন্তু অবশ্যই আমরা এই এক্সট্রা অঙ্কগুলো পারবো। তো এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। 80 টাকা দিয়ে কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। কয়েক কিগ্রা মানে, তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে কত কিগ্রা আমরা জানি না, 2 কিগ্রা 5 কিগ্রা কত কিগ্রা সেটা বলেনি। তাহলে এখানেই আমরা একটা জিনিস বুঝে গেলাম যে আমাদের এখানে ধরে নিতে হবে কত কিগ্রা চিনি ক্রয় করলেন। তো আমি প্রথমেই এটা ধরে নিচ্ছি। ধরি ব্যক্তি এক্স কিগ্রা চিনি ক্রয় করেছেন। এইবার পরে দেখি, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, মানে 80 টাকা দিয়েই তিনি আরো 4 কিগ্রা বেশি পেতেন, অর্থাৎ x প্লাস 4 কিগ্রা। দ্বিতীয় ক্ষেত্রে সে x প্লাস 4 কিগ্রা চিনি পেত 80 টাকাতে, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। 1 টাকা কম হতো। তাহলে কিগ্রা প্রতি মানে 1 কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এই জায়গাটা আমাদের কিন্তু বুঝতে হবে যে কি বিষয়টা বলেছে আর কি বিষয়টা আমাকে আরেকটা শর্তে দিয়েছে। আরেকটা শর্ত কি, আমাকে 80 টাকা দিয়েছে, চিনি কিনতে বলেছে, এবং 4 কিগ্রা আরো চিনি যদি বেশি পেতাম যদি 1 টাকা কম হতো। তাহলে প্রতি কিগ্রায় 1 টাকা কম হতো। আমি সেই জন্য আমাদের বের করে নিতে হবে যে এক্স টাকায় এক্স কিগ্রা পাচ্ছে 80 টাকায়। তাহলে 1 কিগ্রায় আগে কত পেয়েছিল এবং 1 কিগ্রার দাম কত ছিল আগে, এবং পরে 1 কিগ্রার দাম কত হলো, সেটা ডিফারেন্স কত? 1। শর্তানুযায়ীটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা ধরি ব্যক্তি এক্স কিগ্রা চিনি ক্রয় করেছেন, তাহলে প্রথম ক্ষেত্রে তিনি কত 1 কিগ্রার দাম কত দিয়েছেন সেটা আমাকে বের করে নিতে হবে। তাহলে আমরা ঐকিক নিয়ম করেই করে নিই। এক্স কিগ্রা চিনির দাম কত টাকা? 80 টাকা। 80 টাকায় কিনেছেন। 1 কিগ্রা চিনির দাম 80 বাই কম হবে, মানে ভাগ হয়ে যাবে এত টাকা, প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে সে কি করলো? দ্বিতীয় ক্ষেত্রে সে মানে পরে যদি বলছে যদি 1 টাকা কম হতো প্রতি কিগ্রা চিনির দাম, তবে তিনি আরো 4 কিগ্রা বেশি পেতেন। তাহলে আমি দ্বিতীয় ক্ষেত্রে বলছি তাতে সুবিধে হবে বলে। দ্বিতীয় ক্ষেত্রে তিনি কি করলেন? দ্বিতীয় ক্ষেত্রে চিনি কিনেছেন, চিনির পরিমাণ কয় কিগ্রা হলো বলো তো? x প্লাস 4 কিগ্রা।
এক্স প্লাস 4 কিগ্রা। এক্স প্লাস 4 কিগ্রা কত টাকায় পেয়েছেন? 80 টাকাতেই পেয়েছেন। 80 টাকাতেই এক্স প্লাস 4 কিগ্রা পেয়েছেন। তাহলে আমরা একই রকম করে লিখে নিই, এইভাবে লেখাতে আমাদের নিজেদের সুবিধা হবে। এক্স প্লাস 4 কিগ্রা, এটা ব্র্যাকেট অবশ্যই ইউজ করতে হবে, কিগ্রা চিনির দাম। কত? 80 টাকাতেই কিনেছেন, 80 টাকা। 1 কিগ্রা চিনির দাম, 1 কিগ্রা চিনি, তাহলে 1 কিগ্রা চিনি কত টাকায় পাচ্ছেন? 80/x প্লাস 4 টাকা। এবার বলেছে x প্লাস 4 কিগ্রা চিনি কেন পেলেন? প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম বলে। অর্থাৎ ধরে নেওয়া যাক প্রথমে ব্যক্তি 1 কিগ্রা চিনি 25 টাকায় কিনেছিলেন, পরবর্তীকালে তিনি 1 টাকা কম হলেই অর্থাৎ 24 টাকায় কিনেছেন। অর্থাৎ প্রথম ক্ষেত্রে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা করে বেশি। কত? 1 টাকা করে বেশি। এই জায়গাটা ক্লিয়ার করতে হবে, 1 টাকা বেশি, এটা 1 টাকা কম, সেই জন্য বেশি চিনি পেয়েছেন, সেই জন্য বেশি চিনি পেয়েছেন। তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে? এখানে কি চিনির দাম, প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা বেশি আছে, এখানে কম আছে, এখানে কম আছে, সেই জন্য এক্স প্লাস 4 কেজি পেয়েছে। তাহলে 80/x মাইনাস 80/x প্লাস 4 ইকুয়াল টু 1। বাস, আমাদের একদম ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা লসাগু, এটিকে আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকলো 1/x মাইনাস 1/x প্লাস 4, কমন নিলেও হবে, না নিলেও হবে, 1 or 80 ইন্টু, এখানে লসাগু হলো x ইন্টু x প্লাস 4, তাহলে x প্লাস 4 মাইনাস x ইকুয়াল টু 1, x কেটে গেল, তাহলে থাকলো 80 ইন্টু 4, और 80 ইন্টু 4 কত হবে? 8 4 32, 320 বাই, নিচেরটা আমরা কি করব? গুণ করে দেব, নিচেরটা আমরা গুণ করে দেব, x ইন্টু x স্কয়ার প্লাস 4x ইকুয়াল টু 1, और x স্কয়ার প্লাস 4x इक्वल टू 320, और x स्क्वायर प्लस 4x माइनस 320 इक्वल टू 0। এবার আমাদের কি করতে হবে? উৎপাদক করে দেখতে হবে। এবার আমাদের মধ্য সহগটার জন্য কি করব? x স্কয়ারের সহগ 1 আর 320 তে গুণ করলে 320 হয়, বা 320 কে ভাঙাবো, 2 দিয়ে 16 দুগুণ 32, 2 দিয়ে 2 8 16 80, 2 40, 2 20, 2 10, 2 5 10। এবারে দেখে নি যে কত আসছে। 4 আনতে হবে, প্লাস মাইনাস করে 4, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, আর 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 20, 20 যদি 20 আর 16
20 আর 16 যোগ অথবা বিয়োগ করে আমাদের মাঝেরটা আনা যাচ্ছে কিনা সেটা দেখে নিয়ে, হ্যাঁ বিয়োগ করলেই আমাদের কি চলে আসবে, 4 চলে আসবে। তাহলে 5 দুগুণ 10, 10 দুগুণ 20, আর 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, और x স্কয়ার প্লাস 20 মাইনাস 16 x, 4 এর জায়গায় শুধুমাত্র ওটা লিখলাম, মাইনাস 320 ইকুয়াল টু 0, और x স্কয়ার প্লাস 20x মাইনাস 16x মাইনাস 320 ইকুয়াল টু 0, और এখান থেকে x কমন নিলাম, এখান থেকে 16 কমন যাবে, x কমন নিলাম, x প্লাস 20 মাইনাস 16 x প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কমন নিলাম x প্লাস 20, x প্লাস 20, x মাইনাস 16 इक्वल टू 0, और x प्लस 20 इक्वल टू 0 অথবা x মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু মাইনাস 20 আর x ইকুয়াল টু 16। এবার আমাদের x কি ধরেছিলাম, x আমরা চিনির পরিমাণ ধরেছিলাম, x কিগ্রা। তো চিনির পরিমাণ তো ঋণাত্মক হতে পারে না, হতে পারে কি, হতে পারে না, তাহলে এটাই গ্রাহ্য। তাহলে কি কথাটা বলবো, চিনির পরিমাণ ঋণাত্মক হতে পারে না, সুতরাং নির্ণেয় চিনির পরিমাণ x ইকুয়াল টু 16 কিগ্রা বা কেজি। তবে একটা জিনিস, একটা কথা বলবো, এই যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আমাদের জাস্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, আমি সমাধানও করে দিচ্ছি এই জন্য, কারণ আমাদের শুধু দ্বিঘাত সমীকরণ এখানে শেখানো হয়েছে, সে ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ শুধু গঠন করতে বলে না, আমাদের সমীকরণ করে সমাধান করতে বলে, সেই জন্য আমি এখানে সমীকরণ করে সমাধানও করে দিলাম। এই অঙ্কটা তাহলে প্র্যাকটিস করতে হবে সুন্দর। এবার উত্তর আমরা কি লিখবো, উত্তর অবশ্যই আলাদা করে লিখতে হবে, তবে তবে ব্যক্তি এখানে ওভাবে নেই, তবে ব্যক্তি 16 কিগ্রা কেজি চিনি প্রথম অবস্থাতে, ঠিক আছে, তবে ব্যক্তি 16 কেজি চিনি কিনেছিলেন, আর পরের বিষয়টা করা বা না করা এরকম একটা ব্যাপার ছিল, কিনেছিলেন, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার হচ্ছে পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলতে দুটি 3 নাম্বার অঙ্কটা, কত নাম্বার অঙ্ক, 3 নাম্বার অঙ্কটা, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। তাহলে এই কথা থেকে আমাকে দেখে নিতে হবে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। 6 এর 3 নাম্বার,
দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার, তাহলে এ স্টেশন একটা, ধরে নেওয়া যাক এ স্টেশন আর বি স্টেশন, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, 300 কিমি। এইবার একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে অর্থাৎ এ স্টেশন থেকে বিতে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, 5 কিলোমিটার বেশি বেগে যদি এর থেকে বিতে গেল একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে, কিন্তু পরে বলছে যদি আরো 5 কিলোমিটার বেশি বেগে যেত, অর্থাৎ প্রথমে যদি সে এক্স কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, অর্থাৎ 1 ঘন্টায় এক্স কিলোমিটার যায়, তাহলে বলছে যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলছি যে এক্স কিলোমিটার বেগে না, এক্স প্লাস বেশি মানে যোগ হয়ে যাবে, অর্থাৎ 20 কিলোমিটার পার ঘন্টা বেগে, সেটা যখন 5 কিলোমিটার বেশি বেগে তখন হয়ে যাবে 25 কিলোমিটার, 25 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি যায়, তাহলে দ্বিতীয় গতিবেগ যদি বেড়ে যায়, তাহলে এ থেকে বি তে গতিবেগ কখন বেড়ে যায়? আমরা স্কুলে যাওয়ার সময় যদি 9টার দিকে হয়তো বাড়ি থেকে রওনা দিচ্ছি, সেখানে যথারীতি 10টা 10:30টায় পৌঁছে যাচ্ছি। যদি 9টার দিকে না রেডি হতে পারি, তাহলে 9:10 বা 15তে রেডি হই, তাহলে আমাদের কি করতে হবে? গতিবেগ বাড়াতে হবে, না হলে তো আমি আরো দেরিতে পৌঁছাবো। তো এখানেও সেই কথাটাই বলেছে যে 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। গতিবেগ বেড়ে গেল, তাহলে যথাসময়ে পৌঁছানোর অনেক আগে পৌঁছে যাবে। তো ধরে নিচ্ছি, ধরি প্রথম ক্ষেত্রে ট্রেনের, এখানে ট্রেনের গতিবেগ ঘন্টায় এক্স কিমি, এক্স কিলোমিটার, তাহলে 300 কিলোমিটার যেতে কতটা টাইম লাগছে? টাইম ফ্যাক্টর, এক্স কিলোমিটার যায়, তাহলে এক্স কিমি, এক্স কিমি যেতে সময় লাগে, সময় লাগে কত? 1 ঘন্টায়, 1 ঘন্টায় যাচ্ছে। 1 কিমি যেতে সময় লাগে কম হবে। এবার কত কিলোমিটার যাচ্ছে? 300 কিলোমিটার। কত কিলোমিটার যাচ্ছে? 300 কিলোমিটার। 300 কিমি যেতে সময় লাগে 1 ইন্টু বেশি হবে। 1 কিলোমিটার যেতে যা সময় লাগবে, 300 কিলোমিটার যেতে অনেক বেশি সময় লাগবে। সেই জন্য এটা গুণ হয়ে যায়, সেই জন্য এটা গুণ হয়ে যায়, অর্থাৎ 300/x ঘন্টায়। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? আমি পার্ট পার্ট করে করাচ্ছি, পার্ট পার্ট করে করলে গন্ডগোল হবে না। দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে এটা হলো, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কত সময় লাগলো? 300/x ঘন্টা সময় লাগলো প্রথমে ওই মন্থর বেগে যাওয়ার জন্য। দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনের বেগ কত হলো? ট্রেনের গতিবেগ, গতিবেগ এক্স প্লাস 5 কিলোমিটার বেশি, এক্স প্লাস 5 কিমি, কিমি
পার ঘন্টা, অর্থাৎ ঘন্টায় এক্স প্লাস 5 কিলোমিটার। তাহলে এই এক্স প্লাস 5 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায় দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে টোটাল আমার দূরত্ব কত? স্টেশনের দূরত্ব 300 কিলোমিটার। তাহলে একই রকম করে লিখব, এক্স প্লাস 5 কিমি যায় 1 ঘন্টায়, অর না 1 কিলোমিটার যায় কম সময় লাগবে, ভাগ হয়ে যাবে। এবার কত কিলোমিটার? আসলে 300 কিলোমিটার, 300 কিলোমিটারই যেতে হবে তাকে। 300 কিমি যায় 1 ইন্টু বেশি হবে, সেই জন্য গুণ হয়ে যাচ্ছে বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু 300 বাই এক্স প্লাস 5 কিমি। এবারে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে তাহলে 300 বাই এক্স প্লাস 5 ঘন্টা লাগছে। কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে? দ্বিতীয় স্টেশনে প্রথম যদি 5 ঘন্টা বেশি 5 কিলোমিটার বেশি বেগে যায়, তাহলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। অর্থাৎ এখানে এই যে সময়টা পাওয়া যাচ্ছে, এই সময়টা কম, এই সময়টা মনে করা যাক এটা 4 ঘন্টা আর এটা 6 ঘন্টা, 2 ঘন্টা কম সময় লাগবে, এটা কম আছে। তাহলে এটা ইকুয়েশনে পরিণত করতে গেলে কি করতে হবে? প্রথমে বেশি লেগেছে, প্রথমে 6, তাহলে 6 মাইনাস 4 যদি ভাবছি যে এটাকে যদি ধরে নাও যে 4 ঘন্টা, আর এটা 4 ঘন্টা সময় লেগেছে, আর আগে লেগেছে বেশি সময় লেগেছে 6 ঘন্টা, তাহলে 6 বিয়োগ 4 ইকুয়াল টু 2। কম সময় লেগেছে, এখানে কম সময় লেগেছে, 2 ঘন্টা কম সময় লেগেছে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে 2 ঘন্টা বেশি লেগেছে, সেটাই আমরা লিখব প্রশ্নানুসারে। সেই জন্য কথাটা ক্লিয়ার বুঝতে হবে যে 2 ঘন্টা কম সময় লেগেছে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে কি 2 ঘন্টা বেশি সময় লেগেছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে সময় লেগেছে মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে যে সময় লেগেছে দ্বিতীয় মানে অবস্থাতে, সেটার ডিফারেন্স কত? 2। 300 বাই এক্স 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু 2। এইবার এক্স প্লাস 5 সে লিখেও দিতে পারি, 300 কমনও নিতে পারি, সে অসুবিধা নাই। 300x কত হবে? 300x প্লাস এটা ভাগ হয়ে গেল, x ইন্টু লসাগু হচ্ছে এটা, আর 3 5 1500, 1500 মাইনাস 300 x ইকুয়াল টু 2, or 300x কেটে গেল, x স্কয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। এবার 2টা উপরে আছে, এটা 1টা নিচে আছে, এটা উপরে উপরে কাটতে পারি, এটা 750 হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? x স্কয়ার প্লাস 5x ইকুয়াল টু 750, or x স্কয়ার প্লাস 5x মাইনাস 750। এটা কিন্তু বিরাট বড় উৎপাদক, সেই জন্য একটু খেয়াল করতে হবে। সেই জন্য একটু এই ধরনের এত বড় উৎপাদক বিশ্লেষণ করতে হবে,
সেই জন্য যদি আমরা একটু প্র্যাকটিস না করি বইয়ের অঙ্কটা, তাহলে কিন্তু পরীক্ষা হলে ঘাবড়ে যাব। তো 750, যাই হোক 750কে আমাদের উৎপাদক করতে হবে। 750 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 2 3 6, 2 5 2 3 6, 2 7 14, আর 2 7 14, 2 5 10। এবারে 5 দিয়ে যাবে, 5 5 7 35, 5 5 25। এবার 5 দিয়ে যাবে, 5 5 5 5 5 একে 5, 5 5 25। এবার 5 দিয়ে দিলাম, এবারে 3 দাঁড়ালো। এবারে আমাদের 5 আনতে হবে ফ্যাক্টর, একটা প্লাস একটা মাইনাস হবে, একটা প্লাস একটা মাইনাস হবে। 5 5 25, 3 25, আচ্ছা 5 5 25 আর 5 2 10, 10 3 30। বাহ, ভেরি গুড। 5 5 25 আর 2 5 10, 10 3 30। তাহলে 30, তাহলে দেখা যাচ্ছে 30 গুণন 25, 30 গুণন 25। ফ্যাক্টরটা কি দাঁড়ালো? x স্কয়ার প্লাস 30 মাইনাস 25 x minus 7 5 0 equal to 0. x square plus 30 x minus 25 x minus 75 0 equal to 0. or এখান থেকে আমাদের কমন যাবে, এখান থেকে কমন নিয়ে নিব। এখান থেকে কমন x থাকলো, x plus 30 minus 25 x plus 30 equal to 0. or x plus 30 x plus 30 x minus 25 equal to 0. x plus 30 equal to 0. অথবা x minus 25 equal to 0. x equal to 25, x equal to minus 30. তো x আমরা কি ধরেছি? x হচ্ছে গতিবেগ ধরেছি। গতিবেগ কি ঋণাত্মক হতে পারে? তাহলে গতিবেগ ঋণাত্মক হতে পারে না। সুতরাং তাহলে নির্ণেয় গতিবেগ কত? সুতরাং নির্ণেয় ট্রেনের গতিবেগ 25 কিমি পার ঘন্টা। তো আমার করানো অঙ্কর পদ্ধতি যদি কারো ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে সব সময় বলবো যে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। তাহলে প্রতি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করলে, লাইকের মাধ্যমে প্রতিটা ভিডিও পাবে এবং করার একটা সুযোগ থাকবে। এরপরে আমাদের আরেকটা অঙ্ক, সেটা কি? 4 নম্বর অঙ্কটা। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করলেন। কিনলেন এবং বিক্রি করলেন। তাহলে কিনলেন কত টাকা দিয়ে? কিনলেন হচ্ছে
এটা বলেনি। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। কঠিন জটিল কথাটা, এই জটিল কথাটাকে আমাদের ধীরে ধীরে ভাবতে হবে। তো প্রথমে 4 নাম্বারটা, তাহলে নাম্বারটা শুরু করি 6-এর 4। শেষ হয়ে গেছে। তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান x টাকা। তিনি বিক্রি করেছেন 336 টাকা। বিক্রয় মূল্য সমান সমান 336 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ দাঁড়াচ্ছে বিক্রয় মূল্য। লাভ কি করে হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। একটা জিনিস আমি 5 টাকায় কিনলাম এবং 7 টাকা বিক্রি করলাম, তাহলে লাভ কত হলো? 7 বিয়োগ 2 টাকা হলো। তো তাহলে 2 টাকা কি করে আসলো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিতে হবে। তাহলে লাভ ইকুয়াল টু 336 বিয়োগ x টাকা। তবে ব্র্যাকেট ইউজ করব সবসময় এখানে। হ্যাঁ, এইবারে বলছে যে এখানে কথাটা খুব জটিলতম করে বলেছে যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, যত টাকায় মানে x টাকায়, যত টাকায় মানে x টাকায়, যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। এই জায়গাটা কিন্তু বোঝার আছে। লাভ তো হয়েছে এত টাকা, কিন্তু আবার ঘুরিয়ে, কারণ এই লাভটা এমনি লাভ, আমার প্রশ্নানুযায়ী করে সমীকরণ তৈরি করতে হবে। সেই কথাটাতে আমাদের বলেছে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। একটা কথা আগে চিন্তা করতে হবে। আমি ক্রয় মূল্য যদি ধরা যায়, ক্রয় মূল্য 500 টাকা, তো 10% লাভ হলো। 10% লাভ, যদি বলে 10% লাভ, তাহলে লাভ কত হচ্ছে? আমরা লাভটা আসলে কিভাবে করব? এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা আমাদের বুঝতে হবে, তবে এই কথাটা বুঝতে পারবো যে আমি 500 টাকায় কিনেছিলাম, 10% লাভ হলো। এখানে কত পার্সেন্ট লাভ? এখানে হচ্ছে শতকরা তত টাকা লাভ, তত টাকা লাভ, তত মানে x টাকায় লাভ। এখানে আমার লাভ, এখানে আমি বোঝানোর জন্য বলছি 10% লাভ। তাহলে লাভটা কি করে আমরা বের করি? ক্রয় মূল্য দিব ইনটু 10%, তাই তো? এইবারে সেটাকে লিখে এইভাবে লিখি 500 ইনটু 10/100। যাই হোক, কাটাকাটি করে এখানে দাঁড়াচ্ছে 50 টাকা। এটা শূন্য শূন্য কেটে গেল, 50 টাকা। আসলে 50 টাকা 10% হলে লাভ হলে 500 টাকায় 50 টাকা লাভ হয়। এখানে আমাদের সেই এই কথাটা যদি ক্লিয়ার বুঝতে পারি তবে এখানে বুঝতে পারবো। সেই জন্য আমি উদাহরণ দিয়ে বোঝালাম। এটা বোঝা গেছে তো যে ক্রয় মূল্য যদি দেওয়া থাকে, এখানে ক্রয় মূল্য x টাকা, এখানে ক্রয় মূল্য x টাকা, আর লাভটা কত? 10% নয়, তত টাকা লাভ। তত টাকা লাভ মানে x% লাভ, x শতকরা তত টাকা লাভ, x% লাভ। তাহলে প্রশ্নানুসারে কি বোঝা গেল তো কথাগুলো? এইটা যদি বোঝা যায় তাহলে এটাও বুঝতে পারা যাবে যে আমরা প্রশ্নানুসারে লাভ আমরা একরকম বের করেছি, এটা লাভ, কিন্তু আরেকটা লাভ কি করে? 10% লাভ,
এই হিসাবে আমাদের এখানে দেওয়া আছে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, এক্স টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, শতকরা তত টাকা লাভ। মানে 10% লাভের জায়গায় x% লাভ, এক্স এক্স এর x% লাভ, এক্স এর ক্রয় মূল্যের কথাটা যদি বলি, লাভটা হচ্ছে দাঁড়াচ্ছে এটাও লাভ, এটাও লাভ, এই লাভ ইকুয়াল টু শতকরা তত টাকা লাভ, মানে ক্রয় মূল্যের মূল্য এর x% লাভ। এটা না লিখলেও হবে, ডাইরেক্ট লিখলেও হতো, আমি একটু দেখালাম। মাইনাস এক্স ওর ক্রয় মূল্যের x% লাভ, ক্রয় মূল্যের শতকরা লাভ। তো ক্রয় মূল্য হচ্ছে এক্স, এর মানে গুণ x% লাভ, পার্সেন্ট মানে নিচে শূন্য চলে আসবে। এই উদাহরণটা মন দিয়ে বুঝলে এইটা আমরা বুঝে নিতে পারবো। তো এইবারে কি হলো, 336 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 100। এবার আমরা বজ্র গুণন করবো, এটা নিচে 1 আছে, তাহলে এটা নিচে মনে মনে 1 আছে, এটা বজ্র গুণন করলে এই পোর্শনটা আগে লিখছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 33600 মাইনাস 100 এক্স और এক্স স্কোয়ার মাইনাস এটাকে এদিকে নিয়ে আসলাম 100 এক্স মাইনাস 33600। বিরাট বড় উৎপাদক বিশ্লেষণ। তো এত বড় উৎপাদক বিশ্লেষণ আছে বলে কি আমরা করব না? অবশ্যই করব, আমাদের করতেই হবে। এই উৎপাদক এটাই আমাদের হচ্ছে, এখানে যে অঙ্কটা করা আছে শুধু সমীকরণ গঠন, উত্তরে আমাদের এটাই থাকবে। তো আমাদের শুধু সমীকরণ গঠন তো আসে না পরীক্ষায়, আমাদের নির্ণয় করতে হয়। তো সেই জন্য আমি নির্ণয় করে দিচ্ছি এক্স স্কোয়ার। এইবার এই সংখ্যাটাকে আমাকে ভাঙাতে হবে, আগে 3 3 6 3 3 6 এটাকে ভাঙাই, আর শূন্য শূন্যর জন্য 100, এটাকে ভাঙিয়ে নিব। এখানে 3 দিয়ে সহজে দেখতে পাচ্ছি, 3 একে 3 3 একে 3 3 দুগুণ 6, 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম, 2 5 10, 2 6 12, আবার 2 দিয়ে দিলাম, 2 28, আবার 2 দিয়ে দিলাম 14, আবার 2 দিয়ে দিলাম 7, আর এদিকে এই যে 100 আছে, শূন্য শূন্য লিখিনি সেটাকে, অর্থাৎ 100 মানে 2 গুণন 5 গুণন 5। এইবারে আমাদের ফ্যাক্টর তৈরি করতে হবে, কিভাবে করব, একটু খাটতে হবে। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 12 দুগুণ 24, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24, আর এদিকে 10 যদি নিয়ে নি 240, এদিকে কত চাচ্ছে 7 7 5 35, 7 5 35, 35 দুগুণ 70, 70 দুগুণ 140, বাহ, আরেকটা দাঁড়াচ্ছে 140। 240 আর 140, তাহলে 140 কি করে 240 কি করে হলো? এই যে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, আর এখানে 5 দুগুণ 10, 10 10 110।
আর এদিকে 10 দশাং 110, 10 একটা ওইদিকে নিয়ে নিলাম, 10 আর একটা এদিকে নিয়ে নিলাম, 7 দুগুণ 14 আর 10 140। তাহলে এক্স স্কোয়ার প্লাস 240 মাইনাস 140, x minus 33600 equal to 0, or x square plus 240 x minus 140 x minus 33600 equal to 0, or এখান থেকে আমরা কমন নিয়ে নিব, এখান থেকে কমন নিয়ে নিব, x কমন যাচ্ছে, x প্লাস 240 মাইনাস 140 x প্লাস 240 ইকুয়াল টু 0, আর কমনটা নিয়ে নিলাম, x প্লাস 240 আর x মাইনাস 140 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 240, পাতা উল্টানোর সময় সব সময় সচেতন থাকতে হবে, x প্লাস 240 ইকুয়াল টু 0, এবং x মাইনাস 140 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 240 এবং x ইকুয়াল টু 140 140। তাহলে x কি ধরেছিলাম, x হচ্ছে ক্রয় মূল্য ধরেছিলাম, তো ক্রয় মূল্য কি ঋণাত্মক হতে পারে? ঋণাত্মক হতে পারে না। তাহলে ক্রয় মূল্য ঋণাত্মক হতে পারে না। সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য 140 টাকা। তো আজকে এই পর্যন্তই। খুব ভালো করে অঙ্কগুলো দেখতে হবে এবং করতে হবে, বুঝে বুঝে করতে হবে, তাহলেই কোনো সমস্যা হবে না।